আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারজানা তানি। প্রস্তাবিত সংস্কার নিয়ে আলোচনার প্রথম দিনে একমতে পৌঁছতে পারেনি ঐকমত্য কমিশন ও বিএনপি। তবে আলোচনা চলবে বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সংস্কারের পক্ষে দলের অবস্থান হলেও বেশি ভালো করতে গিয়ে কালক্ষেপণের পক্ষে নয় বিএনপি। কমিশনের সহসভাপতি বলেন, শক্তিশালী সংবিধান ও গণতন্ত্র প্রতিষ্ঠাই ঐকমত্য কমিশনের মূল লক্ষ্য। জাহিদ রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। কমিশনের দেয়া সংস্কারের সংক্ষিপ্ত সার নিয়ে বিএনপির সাথে দ্বিমতের বিষয়ে আলোচনা করতে বৈঠকে বসে ঐকমত্য কমিশন। বিএনপির 5 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন নজরুল ইসলাম খান, আর ঐকমত্য কমিশনের নেতৃত্ব দেন অধ্যাপক আলী রিয়াজ। সভার শুরুতে কমিশনের সহসভাপতি জানান, বারবার এক ব্যক্তির স্বৈরাচারী আচরণে ক্ষতিগ্রস্ত হয়েছে গণতন্ত্র। আমাদের লক্ষ্য হচ্ছে একটি জাতীয় সনদ তৈরি করা, যাতে করে আমরা বাংলাদেশে একটি স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি। এমন একটা জায়গায় উপস্থিত হতে পারবো যেখান থেকে প্রাতিষ্ঠানিকভাবে, সাংবিধানিকভাবে আমরা এমন ব্যবস্থা তৈরি করতে পারবো যা বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা নির্দেশ করবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, সংস্কার ইস্যুতে বিএনপি সবচেয়ে বেশি সোচ্চার। ঐকমত্য না হলেও 31 দফাই বিএনপির সনদ। খুব বেশি ভালো করার জন্য যেন আমরা এত সময় না নেই, যাতে মানুষের পরিবর্তনের যে আকাঙ্ক্ষা সেটা স্থিমিত হয়ে যায়। যদি ঐকমত্য কমিশনের কোনো সনদ নাও হয়, বিএনপির জন্য সনদ তো আছে একটা। দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, কমিশন থেকে রাজনৈতিক দলের কাছে পাঠানো স্প্রেডশিট বিভ্রান্তি সৃষ্টি করেছে। যে সমস্ত বিষয়ে হ্যাঁ না জবাবের জন্য যে শিট দিয়েছিল ওখানে উল্লেখ আছে, সেখানে আমরা বিস্তারিত রিপোর্টে গিয়ে দেখলাম বিস্তর ফারাক। চূড়ান্ত বৈঠকের পর কতগুলো বিষয়ে একমত বা দ্বিমত রয়েছে তা পরিষ্কার হওয়া যাবে বলে জানান বিএনপির এই নেতা। ফান্ডামেন্টাল রাইটস এগুলোর ক্ষেত্রে অনেক বিষয়ে আমরা একমত পোষণ করতে পেরেছি, এবং কিছু কিছু বিষয়ে আমরাও চিন্তিত মতামত দেব বলেছি। ওনারা সিদ্ধান্ত নিয়ে পরে জানাবেন বলেছেন। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। রোজার আগে নির্বাচন হোক, বিষয়টি এভাবে বলেননি উল্লেখ করে জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, মৌলিক সংস্কার শেষ হলে রোজার আগে নির্বাচন হতে পারে। লন্ডনে খালেদা জিয়ার সাথে সাক্ষাতে রাজনৈতিক আলোচনা হলেও নির্বাচন নিয়ে কোনো কথা হয়নি বলেও জানিয়েছেন তিনি। বিস্তারিত আলওয়ান খানের রিপোর্টে। কাউন্সিল এবং বেলজিয়াম সরকার সম্প্রতি বেলজিয়ামে ইউরোপিয়ান ইউনিয়ন, ইউরোপিয়ান কমিশন, ইউরোপিয়ান কাউন্সিল এবং বেলজিয়াম সরকারের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করে জামাত ইসলামের একটি প্রতিনিধি দল। রাজধানীর একটি হোটেলে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান সেই সফরের বিস্তারিত বিষয় তুলে ধরেন সংবাদ সম্মেলনে। ইউরোপের সাথে আমাদের দেশের সফরে নির্বাচন নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরে দলটি। সেখানে সংস্কার ছাড়া নির্বাচন হলে সেই নির্বাচন কাজে আসবে না জানান শফিকুর রহমান। রাজনৈতিক দলগুলা যত তাড়াতাড়ি এবং যত আন্তরিকভাবে সংস্কারের সহযোগিতা করবে, তত তাড়াতাড়ি নির্বাচনের পরিবেশ তৈরি হবে। এই সংস্কারে যদি সহযোগিতার ঘাটতি থাকে কিংবা সংস্কার যদি না হয়, তাহলে দেশের মানুষের যে আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা, যে দাবি, যে সংস্কারের মধ্য দিয়ে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করা হোক, সে দাবি পূরণ না হওয়ার কারণে নির্বাচন অনিশ্চিত হয়ে পড়বে এবং তার দায় রাজনৈতিক দলগুলোকে নিতে হবে। দৃশ্যমান ন্যায় বিচার, গণহত্যাকারীদের বিচার সহ দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়ার কথাও ইউরোপীয় ইউনিয়নকে তুলে ধরে জামায়াত ইসলাম। খুনের দায় যাদের, তাদেরকে বিচারের আওতায় এনে দৃশ্যমান বিচার এই জাতিকে দেখাতে হবে, যাতে জাতির আস্থা ফিরে আসে যে খুনিদের বিচার হবে। এক প্রশ্নের জবাবে রোজার আগে নির্বাচন চাওয়া নিয়ে বলা বক্তব্যের বিষয়ে আমির বলেন, মৌলিক সংস্কার শেষে নির্বাচন হতে পারে। আর আমি এটা বলি নাই যে ফেব্রুয়ারির ভিতরেই ইলেকশন হতে হবে। বাস্তবায়নের প্রয়োজনে একটু আগাইতে পারে, একটু পিছাইতে পারে। এর আগেই যদি জাতির প্রত্যাশা পূরণ করে ইলেকশন হয়, তাতে আমার আপত্তি থাকবে কেন? আমার তো আপত্তি থাকার কথা না। এছাড়াও লন্ডনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা হলেও নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান ডক্টর শফিকুর রহমান। দায়িত্বশীল নেতৃবৃন্দ এক জায়গায় বসবার রাজনীতির কোনো কথা হবে না, এটা কি বাস্তব? আলওয়ান খান, আরটিভি। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জুলাই আগস্টে হামলায় জড়িতদের তথ্য প্রমাণ সংগ্রহ করে শ্বেতপত্র প্রকাশ করতে ছায়া তদন্ত কমিটি গঠন করেছেন শিক্ষার্থীরা।
ক্যাম্পাসে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। অভিযোগ করা হয়, হামলায় শ শিক্ষার্থী অংশ নিলেও মাত্র 128 জনের তালিকা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে জুলাই আন্দোলনে নিহত নূর মোস্তফাকে শহীদের স্বীকৃতি ও পরিবারকে সম্মানসূচক নাগরিকত্ব দেওয়ার দাবি জানিয়ে মানববন্ধন করেছে জুলাই রেকর্ডস ও স্টুডেন্টস অ্যালায়েন্স ফর ডেমোক্রেসি। তাদের মতে নূর জন্মসূত্রে বাংলাদেশি হলেও বাবা মায়ের জাতীয় পরিচয়পত্র না থাকায় তাকে জুলাই শহীদের স্বীকৃতি না দেয়া রাষ্ট্রের ব্যর্থতা। তার পিতামাতাকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা। তো আজকের পরে এখানে দাঁড়ানোর পরেও যদি শহীদ নূর মোস্তফাকে বাংলাদেশ সরকার চিহ্নিত না করে, রিকগনাইজ না করে, স্বীকৃতি না দেয় এবং যাবতীয় সম্মাননা না দেয়, তো এটা বাংলাদেশ সরকারের জন্য সবচেয়ে বেশি নির্লজ্জ একটা কাজ হবে। আমরা শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং গণমাধ্যম কর্মীদের উপযুক্ত তথ্য প্রমাণ দিয়ে সেই সময় হামলা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা জড়িত ছিল তাদের তালিকা প্রণয়নে আমাদের সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি। আমরা আগামী 1 মাসের মধ্যে আমাদের এই ছায়া তদন্ত কমিটিতে সেই সংশ্লিষ্ট শ্বেতপত্রটি প্রকাশ করবে বলে আমরা অঙ্গীকার করছি। ৭১-এ মুক্তিযুদ্ধে গণহত্যার জন্য পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে বলেছে বাংলাদেশ। পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে পাকিস্তানের কাছে বাংলাদেশের পাওনার বিষয়টিও উত্থাপন করা হয়। পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন বলেছেন, সম্পর্ক উন্নয়নে উভয় পক্ষই একমত হয়েছে। এদিকে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। শাকিলা করিমকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীর গণহত্যায় শহীদ হন ৩০ লাখ বাঙালি, সম্ভ্রম হারান ২ লাখ মা বোন। ৫৪ বছরেও এমন নৃশংস আচরণের জন্য ক্ষমা চায়নি দেশটি। দীর্ঘদিন পর বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে তাই বিষয়টি সামনে আনে ঢাকা। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত ওই বৈঠকে দুই দেশের অমীমাংসিত বিষয়গুলো সমাধানের ব্যাপারে একমত হয় দুই পক্ষ। বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। পরে ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব বলেন, ৭১-এর অমীমাংসিত বিষয়সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। ১৯৭১ সালে পাকিস্তানের তৎকালীন সশস্ত্র বাহিনীর কর্তৃক সংঘটিত গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া, ঐতিহাসিকভাবে যে অমীমাংসিত সমস্যাগুলো আছে দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তির মাধ্যমে একটি মজবুত ফরওয়ার্ড লুকিং সম্পর্ক গড়ে তোলার জন্য পাকিস্তানের সহযোগিতা চেয়েছি। খুব শিগগিরই পাকিস্তানের সাথে বাংলাদেশের সরাসরি ফ্লাইট চালু হবে বলেও জানান জসিমউদ্দিন। সরাসরি ফ্লাইট পুনরায় চালু করার মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ এবং ব্যবসা বাণিজ্য বৃদ্ধির বিষয়টিও আজকের আলোচনায় স্থান পেয়েছে। আমরা আশা করছি যে খুব শীঘ্রই দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু করা সম্ভব হবে। বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধ বলে জানান সফররত পাকিস্তানের পররাষ্ট্র সচিব। এই সময় আগামী ২৭ এপ্রিল পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ঢাকা সফরে আসবেন বলে জানান তিনি। এদিকে বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ সাক্ষাৎ করেন। এই সময় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা কাজে লাগানোর লক্ষ্যে পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বিপুল দেবরায়, RTV, ঢাকা। বাংলাদেশ সফর শেষ করার আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রতিনিধি দল। বৈঠকে উচ্চ শুল্ক আরোপ প্রত্যাহার, USAIDর সহায়তা পুনরায় চালু, রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাষ্ট্রের সহায়তা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। আরও জানাচ্ছেন মাহিনা রাফাত। সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর উপসহকারী সচিব নিকোল অ্যান চুলিক এবং পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক ব্যুরোর উপসহকারী সচিব অ্যান্ড্রু আর হেরাপ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে। এ সময় রোহিঙ্গা সহায়তা পুনরায় চালু এবং পারস্পরিক শুল্ক আরোপে ৯০ দিনের বিরতি দেয় ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পাশাপাশি অন্তর্বর্তী সরকার ট্রাম্প প্রশাসনের সঙ্গে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেন তিনি। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের আগে প্রতিনিধি দলটি পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে উচ্চ শুল্ক আরোপ প্রত্যাহার, USAIDর সহায়তা পুনরায় চালুর বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন। আমাদের এই সরকারের যে চলমান সংস্কার কার্যক্রম সেটা নিয়ে কথা বলেছি।
সামনে যে নির্বাচন, সেই নির্বাচনের যে কথা বলেছি, ইউএসএইডের যে সহযোগিতা সেটার পুনর্বিবেচনার কথা বলেছি। বিশেষ করে স্থান পেয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসন। এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাষ্ট্রের সহায়তা চাওয়ার কথাও জানান পররাষ্ট্র সচিব। আমাদের মাহিন আরাফাত, RTV, ঢাকা। রেলপথ অবরোধ কর্মসূচি শিথিল করে 6 দফা দাবি আদায়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে সন্তুষ্ট নয় পলিটেকনিক শিক্ষার্থীরা। সচিবালয়ে দীর্ঘ 4 ঘণ্টা বৈঠক শেষে মন্ত্রণালয়ের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই জানিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। আশিকুল আলমকে সাথে নিয়ে রুদ্র রফিকের রিপোর্ট। কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয় নামে স্বতন্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠা ও কারিগরি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য একটি উন্নত মানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সহ 6 দফা দাবিতে বুধবার সড়ক অবরোধ করে আন্দোলনে নামেন সরকারি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সারা দেশে রেলপথ অবরোধের ঘোষণাও দেন আন্দোলনকারীরা। বিষয়টি আমলে নিয়ে সচিবালয়ে আন্দোলনরত 18 সদস্যের প্রতিনিধি দলের সাথে লম্বা সময় বৈঠকে বসে শিক্ষা মন্ত্রণালয়। বৈঠক শেষে শিক্ষার্থীরা জানায় দাবি আদায়ে মন্ত্রণালয়ের নেই কোনো দৃশ্যমান পদক্ষেপ। আমরা উপদেষ্টার সাথে এবং সরকারের সাথে সর্বাত্মক সহযোগিতায় আমাদের কার্যক্রম পরিচালনায় আগ্রহী, এখনো আগ্রহী। অবশ্যই সময় দিতে চাই, কিন্তু আমাদের নিশ্চয়তা প্রদান করতে হবে। বর্তমান কারিগরি শিক্ষার যে দুরবস্থা, এটার জন্য তারা দায়ী যারা কারিগরি শিক্ষার বহির্ভূত শিক্ষিত পারসন। আমরা চাচ্ছি যে আমাদের এই সেক্টরগুলোতে আমাদের শিক্ষায় শিক্ষিত লোক যারা আছে তারা এই বিষয়গুলো হ্যান্ডেল করবে। সভায় শিক্ষা উপদেষ্টা না থাকায় আপত্তি জানিয়ে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন কেন্দ্রীয় সমন্বয়ক মাশফিক ইসলাম। আজকের বৈঠকে আমরা কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ কোনোভাবেই সন্তুষ্ট নই। সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট সম্মিলিতভাবে এবং কারিগরি ছাত্র আন্দোলন একত্রিতভাবে সিদ্ধান্তক্রমে কঠোর থেকে কঠোর কর্মসূচির দিকে যাবে এবং কঠোর থেকে কঠোর কর্মসূচি খুব দ্রুত আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। এদিকে সন্ধ্যার পর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে মশাল মিছিল করেছে শিক্ষার্থীরা। একই সময়ে সারা দেশে ক্যাম্পাস এলাকায় মশাল মিছিল করে তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেন তারা। রুদ্র রফিক, RTV, ঢাকা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে চলছে শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারীদের পাল্টাপাল্টি কর্মসূচি। সকালে বিশ্ববিদ্যালয়ের দুর্বার বাংলার সামনে ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টিকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে মানববন্ধন করেছে কর্মচারী সমিতি। সমিতির সভাপতি, সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক বক্তব্যে বলেন, বর্তমান ভিসি কুয়েটে 28 বছর ধরে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন। তার বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করতে তারা প্রস্তুত। এদিকে প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে শিক্ষকরা জরুরি সভা করেন। অন্যদিকে উপাচার্যের পদত্যাগের 1 দফা দাবিতে সন্ধ্যায় দুর্বার বাংলা মোড়ে মশাল মিছিল করবে আন্দোলনরত শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। পুলিশের স্পেশাল ব্রাঞ্চের পরিদর্শক মামুন ইমরান খানকে হত্যার দায়ে স্বর্ণ ব্যবসায়ী রবিউল ইসলাম ওরফে আরাফ খান সহ 8 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ জাকির হোসেন আদালত কক্ষে 6 আসামির উপস্থিতিতে এই সাজা ঘোষণা করা হয় বলে নিশ্চিত করেন বেঞ্চ সহকারী জহিরুল ফয়েজ। বলেন, পলাতক আরাফ খান ও তার স্ত্রী গ্রেফতার বা আত্মসমর্পণের দিন থেকে এই রায় কার্যকর হবে। উল্লেখ্য, আরাফ খানের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আর্থিক খাতে দুর্নীতির সঙ্গে জড়িতদের বিচার শুরু করতে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ব্রিফিংয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশে সিআরপিসিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হবে। বৈঠকে গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা 25% থেকে কমিয়ে 10% করার সিদ্ধান্ত হয়। সাকিবুর রহমানের রিপোর্ট। প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়। ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে পরিবেশ উপদেষ্টা জানান, আর্থিক দুর্নীতিতে জড়িতদের বিচারে কমিটি গঠনে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। অর্থনৈতিক ক্রাইম যে গোষ্ঠীগুলো করেছেন তাদের বিচার প্রক্রিয়াটা শুরু করার জন্য একটা কমিটি গঠন করা হচ্ছে। প্রাথমিক কাজগুলো হয়েছে, এখন ফিনান্সিয়াল ক্রাইমে যারা জড়িত ছিলেন
তাদের ব্যাপারে আমরা তদন্তটা শুরু করার জন্য একটা আলাদা কমিটি গঠন করেছি। ডক্টর ইউনূসকে রাজনৈতিকভাবে টার্গেট করতে গ্রামীণ ব্যাংকের উপর সরকারি নিয়ন্ত্রণ বাড়ানো হয়েছিল বলে মন্তব্য করেন রিজওয়ানা হাসান। মাননীয় প্রধান উপদেষ্টা সেই নোবেল বিজয়ী অর্থনীতিবিদকে রাজনৈতিকভাবে টার্গেট করা হয়েছিল। গ্রামীণ ব্যাংকের মালিকানা তার যে দর্শন ছিল, যারা ঋণটা নেবে সেই বেনিফিশিয়ারির হাতেই থাকবে, সেখান থেকে সরিয়ে সরকারের নিয়ন্ত্রণ অনেকাংশে নিয়ে আসা হয়। আজকে যে অধ্যাদেশটা সংশোধন করা হলো তার মাধ্যমে আগে গ্রামীণ ব্যাংক শুধুমাত্র ভূমিহীনদের জন্য কাজ করত, এখন বিত্তহীনদের একটা সংজ্ঞা সংযোজন করা হয়েছে। ইউনিয়ন পরিষদের পরিসর থেকে বের হয়ে সিটি কর্পোরেশন, পৌরসভাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিচার বিভাগ সংস্কারের অংশ হিসেবে টেলিফোনে বা খুদে বার্তা সহ আধুনিক প্রযুক্তির মাধ্যমে সমন জারির প্রস্তাব অনুমোদন করে উপদেষ্টা পরিষদ। বিচার কার্যক্রমকে আধুনিকায়ন করতে এটা বলা হচ্ছে যে আমরা সমন জারিটা এখন থেকে টেলিফোনের মাধ্যমে, SMS এর মাধ্যমেও বা অন্য মডার্ন যে ডিভাইসগুলো আছে, মডার্ন যে মেথডগুলো আছে তার মাধ্যমেও করতে পারবো। অভিন্ন নদীর পানি ভাগাভাগি নিয়ে ইউরোপীয় ইউনিয়নের কনভেনশনে দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে অনুস্বাক্ষর করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। কনভেনশনটা আমরা অনুস্বাক্ষর করব। সাকিবুর রহমান, RTV, ঢাকা। সুন্দরী মেয়েদের দিয়ে সৌদি রাষ্ট্রদূতকে প্রেমের ফাঁদে ফেলার অভিযোগে রাজধানী ধানমন্ডি থানায় দায়ের করা প্রতারণা ও চাঁদাবাজির মামলায় মডেল মেঘনা আলমকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। এছাড়া তার সহযোগী সমীর দেওয়ানকে 5 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। সকালে তাদের দুজনকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা তাকে গ্রেফতার দেখানোর জন্য আবেদন করলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া তাকে গ্রেফতারের আবেদন মঞ্জুর করেন। শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, বিদেশি প্রভাবশালী ব্যক্তিদের ফাঁদে ফেলতে বিভিন্ন ট্রাভেল এজেন্সি ও অল্প বয়সী মেয়েদের ব্যবহারের তথ্য উঠে এসেছে মেঘনার নামে। যদিও মেঘনা আলম আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন। আজকের এই মামলাও তাকে গ্রেপ্তার দেখানোর জন্য প্রার্থনা করে এবং বিজ্ঞ আদালত তাকে গ্রেপ্তার দেখিয়ে জেল আদালতে প্রেরণ করেন। আর সমীর দেওয়ানকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করে আরও জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তাকে অনুমতি প্রদান করে। রাজনৈতিক দলের নিবন্ধন আবেদন জমা দেওয়ার সময় 3 মাস বাড়ানোর আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি NCP। নির্বাচন কমিশনের সময় চেয়ে আবেদন করেছে দলটি। নিবন্ধন আবেদন জমা দেওয়ার শেষ সময় 20 এপ্রিল। প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের সঙ্গে আগামী রোববার দুপুর 12টায় বৈঠক করবে NCP। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে। এখন পর্যন্ত নির্বাচন কমিশনের 6টি দল নিবন্ধনের জন্য আবেদন করেছে। ব্যাপক বিক্ষোভের মুখে সংশোধিত ওয়াকফ আইন আপাতত স্থগিত করেছে ভারতের সুপ্রিম কোর্ট। অন্তত 73টি পিটিশনের শুনানির পর বৃহস্পতিবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বেঞ্চ এই আদেশ দেন। এ সময় ওয়াকফ বাই ইউজার ও কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিলে অমুসলিম সদস্য নিয়োগের বিষয়ে কেন্দ্রীয় সরকারের কাছে প্রশ্ন রাখেন ভারতের সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে হিন্দু দেবোত্তর বোর্ডে যদি মুসলিম সদস্য নিয়োগ না হয় তাহলে ওয়াকফ বোর্ডে হিন্দু কেন নিয়োগ পাবে সেই প্রশ্ন রাখেন আদালত। এছাড়া বিষয়টি নিয়ে দেশের বিভিন্ন স্থানে চলমান সহিংসতা নিয়েও উদ্বেগ জানানো হয়। এর কাছে থাকা সব জিম্মিকে মুক্তি দেয়া হলেই গাজায় ইসরায়েলি হামলা বন্ধ হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত অ্যাডাম বোয়েলার। আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে ফিলিস্তিনিদের গাজা থেকে বিতাড়নে ট্রাম্পের নীল নকশার কথা পুনর্ব্যক্ত করেন তিনি। এই সাক্ষাৎকারের প্রতিক্রিয়ায় গাজা থেকে ইসরায়েলের সেনাবাহিনী সম্পূর্ণ প্রত্যাহার না করা পর্যন্ত জিম্মি মুক্তি সহ নতুন কোনো যুদ্ধবিরতিতে সম্মত না হওয়ার কথা জানায় হামাস। এদিকে ইসরায়েলি নৃশংসতায় অবশেষে সবশেষ 24 ঘণ্টায় গাজা জুড়ে প্রাণ হারিয়েছে অন্তত 35 ফিলিস্তিনি। এছাড়া ইসরায়েলি কারাগারে থাকা এক ফিলিস্তিনি নির্যাতনের শিকার হয়ে নিহত হয়েছে। গেল 18 মাস ধরে চলমান গাজা যুদ্ধে এখন পর্যন্ত 5 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে বিবৃতি দিয়েছে জাতিসংঘ। সাফ অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপ সামনে রেখে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমিতে 2 সপ্তাহের অনুশীলন ক্যাম্পে 3 প্রবাসী সহ যোগ দিয়েছেন 31 ফুটবলার। আসরে অন্যতম ফেভারিট হিসেবে চ্যাম্পিয়ন হবার লক্ষ্য লাল সবুজদের। যশোর থেকে মাহফুজুল ইসলামের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন নাজমুস সাকিব। বাংলাদেশে চলছে প্রবাসী ফুটবলার উন্মাদনা। জামাল, তারিক, হামজা ও ফাহমিদুলের পর তালিকায় এলমান মতিন ও আব্দুল কাদির।
ইংল্যান্ড ও ইতালির এই দুই ফুটবলার এখন নিজেদের প্রমাণের জন্য আছেন অনূর্ধ্ব-19 ক্যাম্পে। যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমিতে 2 সপ্তাহের অনুশীলন ক্যাম্পে আছেন 31 ফুটবলার। বসুন্ধরা কিংসের 2 ও বিকেএসপির 3 ফুটবলার যোগ দিলে সংখ্যা হবে 35। এখান থেকে স্কোয়াড হবে 23 জনের। তাই তো নিজেদের ছাড়িয়ে যেতে প্রত্যয়ী দেশি ও প্রবাসী ফুটবলাররা। না, টুর্নামেন্টটা নিয়ে সবাই আশাবাদী, সবাই ভালো করার চেষ্টা করতেছে যেন টুর্নামেন্টটাতে আমরা ভালো কিছু নিয়ে আসতে পারি। সবসময় তো গত 2 বছর 17 ফাইনাল খেলে রানার্স আপ হয়েছে, চ্যাম্পিয়ন হতে পারিনি, তো সবার মধ্যে সেই চ্যাম্পিয়ন হওয়ার খিদাটা আছে। সবাই অনেক ভালো, সবার সাথে মিলেমিশে খেলছি, তো অনেক ভালো এক্সপিরিয়েন্স আমার জন্য। এই দলের দায়িত্বে থাকা দেশের পরীক্ষিত ও সফল কোচ গোলাম রাব্বানী ছোটনের জন্য জার্নিটা বেশ চ্যালেঞ্জের, তবে তা নিতে প্রস্তুত তার শিষ্যরা। প্রত্যাশা তো অবশ্যই আমাদের আছে এবং সাপে তো আমরা সবসময় যে আমরা ভালো করার জন্য যাই। আমাদের ছেলেরা বিসিএল, বিপিএল আর বিকেএসপি আর হলো এলিট একাডেমির প্লেয়ার নিয়ে আমাদেরই হয়েছে, তো সবাই মোটামুটি প্র্যাকটিসের মধ্যে ছিল, এটা একটা ভালো দিক। তো আশা করি যে একটা ভালো কিছুই করতে পারবে। আগামী 9 থেকে 18 মে ভারতের অরুণাচল প্রদেশে বসবে এবারের আসর। নাজমুস সাকিব, RTV। রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।